আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ছোট্ট একটি খবর, কিন্তু খবরের নেপথ্যের যে কারণগুলো এবং খবরের যে পরবর্তী যে ভার্সন, আফটার ইফেক্ট, এটি রীতিমতো পিলে চমকানো। সেই কাহিনী আপনাদেরকে বলব। বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে বলেছি নেপালের যে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহদেব, তার সম্পর্কে। তিনি ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক আশ্চর্যজনক কাজ করে চলেছেন এবং আমাদের এই পাক ভারত উপমহাদেশে ঠিক বেশ কয়েকটি পদ, যেমন তামিলনাড়ুতে যিনি মুখ্যমন্ত্রী হলেন তিনি, পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হলেন তিনি, সঙ্গত কারণে এদেরকে নিয়ে বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে। আর বালেন্দ্র শাহদেব যিনি নেপালের প্রধানমন্ত্রী হলেন, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো ভারতের অন্যান্য যে সকল প্রদেশ, যেমন পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু, খুবই গুরুত্বপূর্ণ, আসামও গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু সেটা একটা প্রদেশ, সেখানকার মুখ্যমন্ত্রী ইন্টারনালি পাওয়ারফুল হতে পারেন, কিন্তু আন্তর্জাতিকভাবে এক্সটার্নালি বা ইন্টারন্যাশনালি ওরকমভাবে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু নেপাল ছোট দেশ হওয়া সত্ত্বেও সেখানকার প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহদেব, তার যে কর্মকাণ্ড, এটি দেশের মধ্যে যেভাবে গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অনুকরণীয়, আবার সারা দুনিয়ার জন্য অনুকরণীয়। আপনারা জানেন যে বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে, যেটিকে আমরা জুলাই আগস্ট বিপ্লব বলি বা জুলাই অভ্যুত্থান বলি বা ৩৬শে জুলাই বলি, আমাদের তরুণরা যেটাকে জেনজি বলা হয়, এই বিপ্লবের ধারক বাহক। আমাদের এই দেশের এই বিপ্লবটি মুখ থুবড়ে পড়েছে। এই বিপ্লবের বিপক্ষে বহু কথা বলা যাচ্ছে, আর বিপ্লবের যারা কুশীলব, যারা সামনে অগ্রসারীর যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা আগের মতো আদরণীয় নন, গ্রহণীয় নন, এবং অনেককে এখন রীতিমতো ট্রলের শিকার হতে হচ্ছে। আর এদেরকে পুঁজি করে গত 18 মাসে যারা ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, নিয়োগ করেছেন, বদলি করেছেন, যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, তারা এখন এ জাতির সবচেয়ে কলঙ্কিত এবং ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছেন। আগামীতে এদের যে পরিণতি কী হয়, এটি বলা যাবে না। যদিও তারা এখন চক্রান্ত আবার নতুন করে শুরু করেছেন, এটি নিয়ে আলাদা আরেকটা ভিডিও হতে পারে। কিন্তু অন্যদিকে প্রায় একই রকম বিপ্লব হয়েছে নেপালে, এবং সেই বিপ্লবের পেছনে আমেরিকার হাত ছিল। অর্থাৎ ওখানে কিন্তু মার্কিন ডিপ স্টেট মারাত্মকভাবে কাজ করেছে। আপনারা জানেন যে নেপালে ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, বারবার সেই ক্ষমতায়, মানে একই দল, সরকার পতন হয়েছে, একজনের পরিবর্তে আরেকজন, কিন্তু দল একই রকম ছিল। তো প্রধানমন্ত্রী ওলি যে সর্বশেষ ছিলেন, তারা সেই দীর্ঘ প্রায় সমসাময়িক 17-18 বছর, অর্থাৎ শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন, ঠিক ওই সময়টিতে তারা ক্ষমতায় ছিলেন। এই ক্ষমতাধর দল, তার পেছনে শক্তি হিসেবে কাজ করেছে মানে চীন। তো সেই চীনের কর্তৃত্ব থেকে নেপালকে বাঁচানোর জন্য সেখানে ভারতীয় কর্তৃপক্ষ এবং আমেরিকা যৌথভাবে সেখানে অপারেশন চালিয়েছে, এবং সেই অপারেশন, মানে সরকার যে বিদ্রোহী আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে সেই অপারেশন, তাদের ডিপ স্টেট পলিসি, সেখানে সরকারের পতন ঘটিয়ে ফেলেছে। এখানে ঠিক বাংলাদেশে যা কিছু ঘটেছে, অর্থাৎ পাকিস্তানে ইমরান খানের পতন, শ্রীলঙ্কাতে রাজা পাকসেদের পতন, এবং নেপালে এই অলির গভর্নমেন্টের পতন, আর বাংলাদেশ একই সূত্রে গাঁথা। তো এখানে যেটা হলো, মার্কিন ডিপ স্টেটের ফলে ইমরান খানের যে পরিণতি হয়েছে বা পাকিস্তানের যে রূপান্তর ঘটেছে, সেটা ওদের একটা স্ট্রং মিলিটারি এবং সিভিল সার্ভিস থাকার কারণে ওটা মানে বাংলাদেশের মতো ঘটনা পাকিস্তানে ঘটেনি। পাকিস্তান মোটামুটি এই ডিপ স্টেটের ইমরান খানের পতনের পর একটা যুদ্ধ করেছে ভারতের সাথে, কন্টিনিউয়াসলি তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের সঙ্গে, আবার এর মধ্যে ইরানের সঙ্গেও কিন্তু কয়েক দফা তাদের এয়ার স্ট্রাইক হয়েছে।
তারপরে তাদের অর্থনৈতিক সংকট, তেলের সংকট, হাজারো সংকটের মধ্যেও তারা এখন বিশ্বের দরবারে শুধুমাত্র মিলিটারি পাওয়ারের কারণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের অসীম মনির যিনি আছেন তিনি এখন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, বিরোধী দলীয় নেতা এবং যাকে বলা হয় সেনাপ্রধান, এই তিনজনকে নাকে দড়ি দিয়ে আমেরিকা ঘোরাচ্ছে। আর তারাও পাপেট ট্রুপে কখনো ইরানে, কখনো সৌদি আরবে, কখনো আমেরিকাতে তারা ঘোরাফেরা করছে, কিন্তু তাদের নিজেদের দেশের ভিতরের মোটামুটি তারা কিন্তু তাদের একটা কর্তৃত্ব বজায় রেখেছে। অন্যদিকে শ্রীলঙ্কা, তারা কিন্তু নিজেদের মতো করে ঘুরে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপেও কিন্তু একইভাবে সরকারের পতন হয়েছে, আগের সরকার এবং নতুন সরকার আসছে চীনপন্থী সরকার। মায়ানমারের একই অবস্থা, মানে এর পুরো জায়গাতে, অর্থাৎ এখানে আমেরিকা পুরো রিজিয়নটাকে এলোমেলো করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সব কিছুর মধ্যে চীনকে ধারণ করে যেভাবে মায়ানমার দাঁড়িয়ে আছে, মায়ানমারের জান্তা সরকার দাঁড়িয়ে আছে, এবং এই যে সেনাপ্রধান, মায়ানমারের সেনাপ্রধান, তিনি একটা নির্বাচন দিয়ে আবার সেই সিসির মতো করে তিনি ক্ষমতা দখল করলেন এবং চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন। আরাকান আর্মি যেভাবে বাড়াবাড়ি করছিল সেই বাড়াবাড়িটাও বন্ধ হয়ে গেছে। আর মালদ্বীপে একই অবস্থা, মৈত্র সরকার সেই অ্যাবসলিউটলি এতটা, মানে সেখানে চীনা প্রভাব যে নরেন্দ্র মোদী স্বয়ং ভ্রমণ করতে আসছেন, কিন্তু তিনি তখন চলে গেছেন দেশ ছেড়ে চীন ভ্রমণ করার জন্য। তো বুঝেন অপমান কাকে বলে। তো সেই দিক থেকে মার্কিন ডিপ স্টেট এবং ভারতের যে পলিসি, সেই পলিসির কারণে নেপালে এত বড় একটা বিপ্লব হলো, এবং সেই বিপ্লবের প্রেক্ষিতে জেনজির প্রতিনিধি রূপে বালেন্দ্র সাদেব ক্ষমতা আসলেন। ক্ষমতা এসে তিনি চীনকে ছেড়ে বা তার দেশের স্বার্থকে ছেড়ে বা দেশের যে প্রচলিত রাজনীতি রয়েছে সেই রাজনীতির যে ধারাবাহিকতা, কন্টিনিউশন, সেটা বাদ দিয়ে ভারতের দালালি করেননি। তিনি আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করেননি, বরং একটার পর একটা যে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে করে ভারত মনে করছে, আমেরিকা মনে করছে যে আগে যে অলির সরকার ছিল সেটাই ভালো ছিল। এবং আগের সরকার ভারতে বেশ কয়েকবার তাদের ভারতের সীমান্তে তারা গুলাগুলি করেছে, ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে, ভারতের সাথে যুদ্ধ করবে, এবং ভারতের বেশ কিছু এলাকা তারা দখল করে নিয়ে সে প্রথমে আবার 15 দিন পরে সেটা ছেড়ে দিয়েছে, ভারতের সীমানার মধ্যে ঢুকে পড়েছিল। তো ভারত সেই দুঃসহ স্মৃতি থেকে বাঁচার জন্য মনে করেছে যে ইয়াংদেরকে যদি আমরা আনি, তাদেরকে দালাল বানানো যাবে, তাদেরকে টাউট বানানো যাবে, তাদেরকে বাটপার বানানো যাবে, তাদেরকে নারী লোভী বানানো যাবে, তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা যাবে। আর আমেরিকা তো এখানে মানে তাদের যে দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের সঙ্গে তাদের অনেক বাণিজ্যিক সমস্যা আছে, রাশিয়াকে নিয়ে, ইউক্রেনকে নিয়ে, ইরানকে নিয়ে তাদের অনেক সমস্যা আছে, এটা আলাদা পার্ট। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা যে ডিপ স্টেট পলিসি বাস্তবায়ন করতে চায় সেখানে তাদের রাইট হ্যান্ড হলো ভারত। তাদের যে ইন্দো প্যাসিফিক যে চুক্তি রয়েছে সেটার যে বাস্তবায়ন সেটা তারা ভারতের মাধ্যমে করতে চায়, সরাসরি নিজেরা এখানে আসতে চায় না। তো সেক্ষেত্রে নেপালে তাদের যে স্বার্থ ছিল সেই স্বার্থ তারা এখন আদায় করার জন্য বাংলাদেশের মতো একটা গোলামির চুক্তি সেখানে করার জন্য, জেএনজিকে ভয় দেখার জন্য, তাদের দেশে ক্রাইসিস তৈরি করার জন্য প্রাণান্ত চেষ্টা ভারত এবং যাকে বলা হয় আমেরিকা করে গেছে বা করে চলেছে। কিন্তু আজকের দিন পর্যন্ত সেখানকার অভ্যন্তরীণ রাজনীতিতে, অর্থনীতিতে একটা ডট বসাতে পারেনি। বাংলাদেশে এই যে তেল নিয়ে একটা সমস্যা হলো, এটা তো বাংলাদেশে একেবারে স্পষ্ট ডিপ স্টেটের একটা চালাকি, মূলত বর্তমান সরকারকে ভয় দেখানোর জন্য, তাদেরকে এই চুক্তি বাস্তবায়নের জন্য। এই তেলের যখন ক্রাইসিস হচ্ছে সেই ক্রাইসিসের মধ্যে কিন্তু তারা এই বিমান কেনার চুক্তি করিয়ে নিয়েছে। আবার নির্বাচনের টোপ দিয়ে 12 তারিখে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের, 9 তারিখে তারা ইউনূসকে বলছে যে এটা করো, তারপরে বিএনপিকে বলেছে তোমরা ক্ষমতা যদি আসতে চাও এটা করো, সম্মতি দাও, জামাতকে বলেছে তোমরাও ক্ষমতায় আসবে, তোমরাও সম্মতি দাও। ফলে কি হচ্ছে, সবাই মানে একত্রে যেভাবে হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁশি বাজিয়েছিল আর শহরের ইঁদুরগুলো আর শিশুগুলো যেভাবে নদীতে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের দেশেও আমরা ঠিক এইভাবে পঙ্গপালের মতো আমেরিকার যে
চুল্লি, আণবিক চুল্লি, আমেরিকার যে আগ্নেয়গিরি, আমেরিকার যে নরক, সেখানে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা সবাই যেখানে উদগ্রীব, কখন কার আগে ঝাঁপিয়ে পড়ব, পিপিলিকার পাখা হয় মরিবার তরে, এইরকম আমাদের সবারই পাখা হয়েছে শুধুমাত্র আমেরিকার নরকে ঝাঁপ দেওয়ার জন্য। এই যখন আমাদের অবস্থা, ঠিক সেই সময়টাতে বালেন্দ্র সাহাদেব মার্কিন রাষ্ট্রদূতকে, মার্কিন দূত, এবং সেটা যেন তেন দূত নয়, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তারা এখন যে তাদের সব কিছুর যে গ্লোবাল, এই যে এশিয়া রিজনের যে হেডকোয়ার্টার, যেটা একটা সময় রিয়াদে ছিল, দেন কাতারে ছিল, দুবাইতে ছিল, সিরিয়াতে ছিল, এই টোটালটা রিয়াদ থেকে নিয়ন্ত্রণ হতো। এই হেডকোয়ার্টারটা এখন তারা নিয়ে আসছে দিল্লিতে। আর এই হেডকোয়ার্টারের যিনি বেসামরিক ব্যক্তি, প্রধান ব্যক্তি, তিনি হলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এখন সেই মার্কিন রাষ্ট্রদূতের যে ক্ষমতা, এটা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর চাইতে কোনো অংশে কম নয়। এবং এখানে যিনি, যাকে নিয়োগ দেওয়া হয়েছে, মিস্টার গোর, তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ঘনিষ্ঠ বন্ধু, বিজনেস পার্টনার। তাকে করা হয়েছে ভারতের রাষ্ট্রদূত। তো বুঝেন যে এই রাষ্ট্রদূত মিন্স ডোনাল্ড ট্রাম্প, এই রাষ্ট্রদূত মিন্স আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, এই রাষ্ট্রদূত মানে আমেরিকার মান সম্মান। সেই রাষ্ট্রদূত গেছেন নেপালে দেখা করার জন্য বালেন্দ্র সাহাদেবের সঙ্গে। তো সেখানে প্রোটোকলে হয়তো পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন, অন্যান্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দেখা করেছেন, কিন্তু কোনো অবস্থাতেই বালেন্দ্র সাহাদেব দেখা করেননি। তিনি বলেছেন যে যাকে বলা হয়, তিনি তার সমপর্যায়ের সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান ছাড়া কারোর সঙ্গে দেখা করবেন না। বোঝার চেষ্টা করুন যে পার্সোনালিটি কী। তো দিল্লির যে রাষ্ট্রদূত, তাকে যদি আপনি ধরেন, বাংলাদেশে এখন সালাউদ্দিন সাহেব, আর বাংলাদেশে এখন যে মার্কিন রাষ্ট্রদূত, সেক্ষেত্রে যদি দিল্লির রাষ্ট্রদূতকে আপনি বাংলাদেশের এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের সঙ্গে তুলনা করেন, সেক্ষেত্রে বর্তমানে ব্রেন্ট ক্রিস্টেনসেন, যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন, তার অবস্থান হবে আমাদের গলাচিপা উপজেলার ওসি, জাস্ট ওসি, অফিসার ইনচার্জ। তো সেই ওসির সামনে আমাদের এখন যারা রাজনীতিবিদ আছেন, বুদ্ধিজীবী আছেন, সম্পাদক আছেন, সাহিত্যিক আছেন, তারা কিভাবে সেই মার্কিন রাষ্ট্রদূত তার পদলেহন করার জন্য, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য যেভাবে হুমড়ি খেয়ে পড়ছেন। তো সেখানে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, মার্কিন স্পেশাল এনভয়, এই যে এশিয়া রিজনে যিনি মার্কিন সমস্ত স্বার্থের প্রতিভূ, সেই লোককে নেপাল থেকে অপমান করে বিদায় করে দেওয়া হলো, তাকে রিফিউজ করে দেওয়া হলো। এটা যেন অনেকটা শেখ হাসিনা যেভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের ফোন ধরেননি, যেভাবে আলগোরের মতো মানুষ, আলগোর না, সেই ভদ্রলোকের নাম আসতেছে না, বাংলাদেশে যিনি এসছেন, জিম কি যেন, কেরি না কে যেন ভদ্রলোকের নাম, যিনি রাষ্ট্রপতি দাঁড়াইছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তীতে রাষ্ট্রদূত মানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ওই ভদ্রলোক লম্বা মানুষ, পিছনে শেখ হাসিনার পিছনে মাথা নুয়ে সে হাত কসলাচ্ছিলেন। ওর সেই তো খারাপ অবস্থায় মানে এই মার্কিন রাষ্ট্রদূতকে ফেলে দিয়েছে বালেন্দ্র সাহাদেব। ফলে এই যে বালেন্দ্রর যে মেরুদণ্ড, তার যে সাহস, তার যে শক্তি, এটার প্রশংসা না করে পারা যাচ্ছে না। এবং যেভাবে তিনি দেশের পরিবেশ এবং পরিস্থিতি সামাল দিচ্ছেন, রাজনীতি সামাল দিচ্ছেন এবং বাইরের কারো কথা শুনছেন না, তিনি যাদের বিরুদ্ধে বিপ্লব করছেন তাদের কেউ একটা লোক বলতে পারবে না যে মব করা হয়েছে। যেমন বাংলাদেশের আওয়ামী লীগের লোক এখন কি বলবে। তো সেই ক্ষেত্রে যে সাবেক প্রধানমন্ত্রী, নেপালের সাবেক প্রধানমন্ত্রী, তিনি একটা মামলায় গ্রেপ্তার হয়েছেন, সঙ্গে সঙ্গে জামিন হয়ে গেছে। জামিন হওয়ার পর রাষ্ট্র তাকে প্রোটেকশন দিচ্ছে এবং সেই নির্বাচনে সে অংশগ্রহণ করেছে। তো এই যে একটা সহমর্মিতা, এই যে দেশকে গঠন করার যে উদারতা, নতুন প্রজন্মের একজন নেতা হিসেবে বালেন্দ্র যে যাকে বলা হয় দৃঢ়তা দেখাচ্ছেন, তার সঙ্গে যদি আমরা বাংলাদেশের তুলনা করি,
আমাদের সঙ্গে আমেরিকার যে চুক্তি, সেই চুক্তি নিয়ে সরকারি দল বিরোধী দলের তুলো কথাবার্তা শুনি, এবং ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের বিভিন্ন লোক যেভাবে আমরা জিহ্বা বের করে আছি, সেই জিহ্বার মাথায় লবণ পড়লো নাকি বিষ পড়লো নাকি কোনো আরও বাজে জিনিস পড়লো, সেটি নিয়ে আমরা যখন কোনো রুচি অভিরুচি চিন্তা ভাবনা করছি না, ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে, সেক্ষেত্রে বালেন্দ্রের এই বিষয়টি প্রশংসা না করে থাকা যায় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেকমত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।